শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, সমাধিতে দোয়া মোনাজাত, মানবিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে সুন্দর সমাজ গড়ার প্রত্যয়। যার যার স্বাস্থ্য অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। কোরবানির তৃতীয় দিনেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান, কোথাও রয়ে গেছে বর্জ্যের স্তূপ। ডিএসসিসির দাবি 3 দিনে ডাম্পিং করেছে 29,000 টন। হামে 4 জেলায় আজও 8 শিশুর প্রাণহানি, 8 দিন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় 3 জুন পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে তদন্ত কমিটি। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। 3 তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছালেন 419 হাজি। আজ 12টি ফ্লাইটে আসবেন আরো 5,015 জন। এখানে আমরা অনেক সাপোর্ট পাইছি, বাংলাদেশ বিমানও অনেক সাপোর্ট দিয়েছে আমাদের। প্রার্থনা করলাম নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ সকালে তার কবর জিয়ারত ফেলে শেষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলীয়ভাবে করা হয় পুষ্পস্তবক অর্পণ। দিনটি স্মরণে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে দেশ পরিচালনা করতে চায় বিএনপি সরকার। জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে যার ভূমিকা এখনও রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক, সেই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে জনতার ঢল। দীর্ঘ 2 দশক পর বাবার শাহাদাত বার্ষিকীতে সমাধিতে এসে আবেগপ্রবণ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আরেকবার শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একদল শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতি একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ। ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়, এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। পরে প্রথমবারের মতো বাবার শাহাদাত বার্ষিকীতে দলের চেয়ারম্যান হিসেবে সীমিত আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। রাজধানী স্কুল থেকে শুরু করে ঢাকা মহানগরের উত্তরের শ্যামলী, বাংলা কলেজ, মিরপুর, পল্লবী, ইসিবি, কুড়িল ও বাড্ডায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ গঠনে কাজ করছে সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আপনার কিভাবে দেশ গঠন করতে হবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই দেশটি কারো একার নয়, এই দেশটি 20 কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। দেশবাসীকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তারেক রহমান। শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। পরে ঢাকা মহানগরীর দক্ষিণের 8টি স্থানে দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
দেশের মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়ে রাজনীতিতে আসা, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনে শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের আপনারা যারা বহুদিন যাবত দলে, আমরা প্রতিবারের মতন আজও চেষ্টা করেছি, এরকম অনেকগুলো জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে, আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যতজনের জন্য সম্ভব আমরা চেষ্টা করেছি। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। বারো ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েও ব্যর্থ ঢাকার 2 সিটি কর্পোরেশন। শনিবারও ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা, যাত্রাবাড়ি, বকশীবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ দেখা যায়। সিটি কর্পোরেশন বলছে, গত 3 দিনে দক্ষিণ সিটি থেকে কমপক্ষে 29,000 টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম এখনো চলমান। শনিবারের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ছিল 2 সিটি কর্পোরেশনের, তবে প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর অনেক এলাকায় এখনো পড়ে আছে কুরবানির পশুর বর্জ্য। সকালে ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা এলাকার বিভিন্ন সড়কে কুরবানির পশুর বর্জ্যের স্তূপ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, 2 দিন আগের বর্জ্য পড়ে আছে এখনো দুর্গন্ধে টেকা দেয়। রক্ত এখানে সব পুরা রয়েছে, দেখেন না এখানে পরিবেশ কেমন হয়ে রয়েছে। সুইপার আসে না ময়লা নিবার জন্য, কারা করবো এখানে, কারা সাপক পরিষ্কার করবো। আমাদের এখানে গন্ধ খেলা যায় না, তারপর অনেক সময় গোবর থাকে, পরিষ্কার করা হয় না। তো আবার 2 দিন ধরে আসতেছে না সিটি কর্পোরেশনের লোক। বেলা 12টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসার সড়কে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি দেখে বাড়ে পরিচ্ছন্নতার তোড়জোড়। এমনকি ধানমন্ডির 6 নম্বর সড়কেও নতুন ও পুরাতন বর্জ্য পড়েছিল রাস্তায়। নগরবাসীর অভিযোগ, সমন্বয়হীনতা ও পরিকল্পনার অভাবেই সমস্যার এই পুনরাবৃত্তি। অনেক কষ্ট হইতেছে গন্ধতে, এই সাইডে ওই সাইডে সব দিকে ময়লা। হাঁটা চলা করতেছে, গন্ধ আসতেছে, এদিক দিয়ে যাওয়া শুরু করতেছি না, খেলতে পারতেছি না। কিন্তু আমাদের এখানে দেখেন ময়লা এখনো পরিষ্কার করা হয়নি। এটা ব্যর্থতা, এটা দায়টা কে নিবে? এখনও সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী গত 3 দিনে 29,000 টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করেছে তারা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হামির উপসর্গে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 8 জনের। এরই মধ্যে ঢাকা বিভাগে 3, সিলেটে 2, ময়মনসিংহে 2 ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1 জন। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 538 জনে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1086 জন। সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 41 জন। মোট চিকিৎসাধীন 237 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 38 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 116 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং স্বজনদের। হামের প্রকোপ নিয়ে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রথম জ্বর আসছিল, এই 4 দিন 5 দিন ওষুধ খাওয়াইছি ওইখান থেকে দোকাগুল থেকে। কালকে হঠাৎ করে দেখি যে সারা শরীরে হাম বইরে গেছে গায়ে। তো রাত্রে 1টার দিকে আমি এখানে আসছি। চোখ মুজা থাকে, কথা কইতে পারে না, মুখ কিছু খাইতে পারে না। তবে আমরা নবীগঞ্জ ভর্তি আসছিলাম 2 দিন, কোনো উপকারী নাই। তবে আমরা আরো কালকে রাখিবেলি সকাল আইছি, ওখানে ভর্তি আছে। তখন একটু রেস্ট বাড়ানোর এখানে তারা ওখানে পাঠাই দিছে। এখানে আমার অবস্থাটা বেশি খারাপ, এখন আস্তে আস্তে ঠিক আছে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেহেতু শেষ হয়েছে এবং বাদ পড়া শিশুদেরকেও খুঁজে খুঁজে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলমান, আমরা আশা করছি অল্প কিছুদিনের ভিতরেই সংক্রমণ কমে আসার কথা। রাজধানীর মগবাজারে রাত দিন হাসপাতালে 6 নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় 4 দিন বৃদ্ধি করা হলো।
3 জন দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্ট। নিহত শিশুদের মায়েদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন না হওয়ায় সময় বৃদ্ধি করা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রাথমিক তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা এসি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। গত 27 মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে ছড়ায় উদ্বেগ উৎকণ্ঠা। ঘটনার পরই কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও অগ্রগতি পর্যালোচনায় সকালে স্বাস্থ্য অধিদপ্তরে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। করেন তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা এসি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকার বিষয়টিও উঠে এসেছে। এসি বন্ধ ছিল, কয়েক ঘন্টা ছিল বন্ধ? 2 ঘন্টার জন্য। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল। ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলি এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলো অবজার্ভ করা হয়েছে দেখেছি। তদন্ত প্রতিবেদন প্রায় প্রস্তুত বলেও জানান মন্ত্রী। তবে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য নিহত নবজাতকদের মায়েদের সাক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কারণেই বাড়তি সময় প্রদান। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট দিতে হবে। যেই কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা, মায়েরা নাই বিদায়, 3 দিন সময় চেয়েছে। দ্য লাস্ট টাইম 3 দিন আমরা সবাই মিলে আমরা ঐক্যমত হয়ে 3 দিন সময় দিচ্ছি। তদন্তে কারো অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা কাউকে ছাড় দেব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঈদের 3য় দিনেও সড়ক ও রেলপথে ছিল ঘরমুখো মানুষের ভিড়। নানা প্রয়োজনে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ যাত্রী। তবে কিছু রুটে পাওয়া গেছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও। ঈদের 3য় দিন, আজও পরিবার প্রিয়জনের টানে ঘরমুখো বহু নগরবাসী। সকাল থেকে আন্তনগর বাস কাউন্টারগুলোয় চোখে পড়ে যাত্রীদের অপেক্ষা, ছোটাছুটি, ভিড় আর ঝক্কি এড়াতেই ঈদের পর তাদের এই যাত্রা। চাকরি করে মেয়ের কাছে আমি একটা ইয়েতে চাকরি করি, মাদ্রাসার চাকরি করি, সেখানে মানে ছুটি দেয়নি, এই কারণে হয়ে যাচ্ছে। ভাবির বাসায় গেছিলাম মিরপুরে, তার জন্য গোস্ত নিয়ে তারপর বাড়ি যাচ্ছি। অবশ্য কর্মস্থলে ফেরা নগরবাসীর চাপ এখনও শুরু হয়নি সেভাবে। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে আজ রাত থেকেই বাড়তে পারে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। হালকা পাতলা আছে, গাড়ি ঘোড়া কম, তো সব ঈদ করতে ওই মাথায় গেছে, এই জন্য এদিকে গাড়ি খুব কম। 31 তারিখ থেকে আপনার আগামী সপ্তাহ পর্যন্ত ফেরার যাত্রী অনেক চাপ বেশি থাকবে। আজকে তো শনিবার, আপনার হচ্ছিল আজকে রাতের থেকে মোটামুটি আপনার ফুল আসবে, কারণ কালকে যেহেতু রবিবার অনেক অফিস আদালতে খোলা আছে। এদিকে রেলপথেও দেখা গেল ঘরমুখো মানুষের তাড়া। ফিরতি পথের ভিড় এড়াতেই এরই মধ্যে ঢাকায় পৌঁছচ্ছেন অনেকে। এত যানজটে ভয় লাগে যদি অ্যাক্সিডেন্ট করি, আর বছর তো অনেক কি হয়েছে এই জন্য। ঈদের সময় গরু কাটা নিয়ে একটু ঝামেলা থাকে, তাই ঈদের পরে যাওয়া আর কি। হয়তো আরো বেশি ভিড় হয়ে যাবে মানুষের, ছোট বেবি নিয়ে, এই জন্য একদিন আগেই আসলে ঢাকায় ব্যাক করা। ঈদের পরের এই যাত্রায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফিরতি পথেও যাতে এমনই স্বস্তি থাকে সেই দাবি তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। 419 জন হজযাত্রী নিয়ে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম ফিরতি হজ ফ্লাইট। এবারের হজের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও প্যাকেজের দাম কমানোর আহ্বান জানান হাজিরা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। দীর্ঘ সফরের ক্লান্তি, তবুও দেশের মাটিতে পা রেখেই উচ্ছ্বসিত সৌদি ফেরত হাজি ঠাকুরগাঁওয়ের রফিকুল ইসলাম। সহধর্মিনীকে নিয়ে সুষ্ঠুভাবে কাবা শরীফ তাওয়াফ করতে পেরে এই তৃপ্তির হাসি তার। আমি ভাষায় বলতে পারবো না সে জিনিসটা, আমার মনের অনুভূতি। তবে আমি মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়ে গেছি। বাকি জীবনটা আল্লাহর কাছে, আপনাদের কাছে এটাই চাচ্ছি যে আল্লাহ যেন আমাকে ওই হজের যে নিয়মখানগুলো পালন করার তৌফিক দেন।
একই অনুভূতি নিয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন প্রথম ফিরতি হজ ফ্লাইটের 419 হাজি। সবার চোখে মুখেই পবিত্র হজ সম্পন্ন করার প্রশান্তি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে একটা বড় পাওনা, জীবনে বড় পাওনা, এটা সবারই আসলে মুসলমান মাত্র প্রয়োজন। তো গেছি থাকছি, খুবই খারাপ লাগছে, তবু আল্লাহর ঘরে গেছি, খুবই ভালো লাগছে, খুবই শান্তি। অনেক শুকরিয়া, আমার এই জীবনে প্রথম হজ, আনন্দ লেগেছে, অনেক ভালো লেগেছে। ফিরে আসা হাজিদের অনেকেই সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট। জানালেন দোয়া চেয়েছেন বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, বিমান সার্ভিস আমরা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার মা গিয়েছিলেন 22-এ বা 23-এ, তার চেয়ে মিনা আরাফা আমরা সবকিছু বেটার পেয়েছি। ধর্ম মন্ত্রণালয় কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সৌদি কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা করেছেন এটা আসলে অভূতপূর্ব একটা সাপোর্ট। প্রার্থনা করলাম নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকে, সব মিলে আল্লাহ কাছে প্রার্থনা করি। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনকে হজ করার সুযোগ দিয়েছিল সৌদি আরব। তবে হজ প্যাকেজের উচ্চ মূল্যের কারণে 79,164 জন হজে যান। তাই ভবিষ্যতে হজ প্যাকেজের দাম কমানোর আহ্বান জানান হাজিরা। 8 লাখ, 9 লাখ, 10 লাখ না করে 5 লাখ, 5.5 লাখ টাকার মধ্যে যদি হজের প্যাকেজ করা হয় তাহলে অনেক মানুষ হজে দিতে পারবে আলহামদুলিল্লাহ। হজের প্যাকেজটা আরও কম যদি হতো, 5 লাখ বা 5,20,000, 5 লাখ, তাহলে হাজ আরও বেশি হতো আর একটু কমাইলে আমাদের সুবিধা হয়। এখানে অনেক লোকই ইনশাল্লাহ হজ করতে পারতো। আমি 6 লাখ কেন 7 লাখ হলেও দিতে পারতাম, কিন্তু অনেকের জন্য এটা খুব টাফ হয়ে যায়। 5.5 লাখ, 6 লাখ টাকা অনেক টাফ, সো টাফ। প্রথম দিনই 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হাজি। পরে ধাপে ধাপে 30 জুন পর্যন্ত ফিরবেন বাকিরা। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানেরই স্বপ্ন থাকে পবিত্র হজ পালন করার, আর সেই স্বপ্ন পূরণ হয় উচ্ছ্বাস প্রকাশ করছেন সৌদি আরব ফেরত এই হজ যাত্রীরা। ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া পুরো হজ ব্যবস্থাপনা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। তবে কিছু কিছু জায়গায় আরও উন্নতি করার জায়গা দেখছেন এসব হজযাত্রীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। দু একজন করে মানুষকেও স্বাবলম্বী করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমরা এই মানুষ দেশের ভাগ্য এবং একই সাথে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আজকে আমি সকল বাংলাদেশের সকল সচ্ছল ব্যক্তি যারা আছেন তাদের সকলের প্রতি এই বিনীত আহ্বান রেখে তাদের কাছ থেকে এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে, তাদের প্রতি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। ঈদ হতে পারত রঙিন উৎসব মুখর, অথচ নরসিংদীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় স্ত্রী সন্তান হারিয়ে জীবনটাই বিষাদময় সুজন মিয়ার। তার এবং তার 9 বছর বয়সী মেয়ের দিন কাটে কবরস্থানে। ভাঙা পরিবারটির জন্য সরকারি সহায়তা চেয়েছেন স্বজন এবং এলাকাবাসী। বাড়ির পাশের এই গোরস্থানে এখন কাটে দিনমজুর সুজন মিয়া আর 9 বছরের মেয়ে সামিয়ার বেশিরভাগ সময়, কারণ এখানেই শায়িত স্ত্রী আর 1.5 বছরের পুত্র সন্তান। শিবপুর উপজেলার কারারচর গ্রামের সুজন মিয়া ভেবেছিলেন এবার সপরিবারেই কাটাবেন ঈদ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বুধবার কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় স্ত্রী সাথী বেগম আর ছেলে সাফওয়ানের। সুজন মিয়ার আক্ষেপ, ঘটনার সময় কেউ সহায়তায় এগিয়ে আসেননি, বরং ব্যস্ত ছিলেন ভিডিও ধারণে। স্টেশনের ভিতরে দাঁড়িয়ে মনে হয় বুকিতে ফাঁস হইতাম গিয়া আমার বারুলি আগে নাইমা নামছে না ফাঁসে তার টেন্ডে আইসে যেন নামছে যেন কারো না এনো না কারে কাইক দিছে, এরপর ফাঁসে খেয়াল করে কাইক দিছে না, পাশে খেয়াল করে কাইক দিলে আমার পুত্র বাসে বউ বাসা। এটাই চিন্তা করতেছি যে আমার মায়ের কেডা নিব স্কুলে, কেডা স্কুল টানবো, কেডা রাঁধতে পারে দিব, কেডা কাপড় চাপড় দিয়ে দিব, কেডা প্রাইভেট পড়াইব। মা ভাই ছাড়া দিন কাটছে না মর্মান্তিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সামিয়ারও। প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুটির দিন কাটে কান্না স্মৃতিচারণে। এলাকাবাসী ও স্বজনরা বলছেন মানবতা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। সেদিন শত শত মানুষ থাকলেও স্ত্রী ও ছেলের মরদেহ একাই বয়ে নিয়ে আসতে হয় সুজন মিয়াকে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা মানুষ ধরল না, সে একাই ছেলেকে এবং বউকে আবার মেয়েকে সাথে নিয়ে আসছে, একটা মানুষ ধরল না।
তো মানুষের ভিতরে এখন মানবতা নাই। সরকারের কাছে আবেদন করি যে তার মায়েরা সরকারে দেখে। সরকারের কাছে আমরা দাবি করছি, আমরা সরকার একটা ছেলে মেয়ে আছে, আমরা সরকারে যা করবার আমার একটা ছেলে নাতিরা একটা ভবিষ্যৎ করে দিব। একটি দুর্ঘটনা মুহূর্তেই আনন্দকে রূপ দেয় শোকে। সংশ্লিষ্টরা বলছেন, এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে যেমন পদক্ষেপ নিতে হবে, সচেতন হতে হবে জনসাধারণকেও। তাপস সরকার, যমুনা নিউজ।